খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। কোচবিহারের চ্যাংড়াবান্ধায় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন প্রায় 450 পড়ুয়া। অগ্নিগর্ভ বাংলাদেশ বন্ধ মৈত্রী এক্সপ্রেস। নিরাপদ আশ্রয় সন্ধানে ভারতে আসছে বহু বাংলাদেশীয় নাগরিক। নজরুলের লেখা শাড়ির জাহাজে 21-এর মঞ্চে মমতার ভুল ধরাতে গিয়ে ধমক খেলেন। আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই। তৃণমূলকে বলবো আগে মানুষের বন্ধু হন। 21-এর মঞ্চ থেকে মমতা। পৌর আমাদেরই তো সন্তান, কেন তারা আন্দোলন করতে পারবে না? প্রশ্ন পৌরের। এবারে আসছি বিস্তারিত খবরে। কোচবিহারের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন 450 পড়ুয়া। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির জেরে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরছেন একের পর এক ভারতীয় সহ ভিনদেশের পড়ুয়ারা। সেদেশে আটকা পড়া ভারত, নেপাল ও ভুটানের শয়ে শয়ে পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রায় 500 জনকে এখনও পর্যন্ত চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরানো হয়েছে। এখনও যারা আটকে রয়েছেন তাদেরও ফেরানোর সমস্ত ব্যবস্থা দ্রুত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বাংলাদেশে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ। লাগামহীন হিংসার জেরে বহু ছাত্রের মৃত্যুর মাঝে নিরাপদ নয় বিদেশি ছাত্ররাও, তাই তড়িঘড়ি তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাণ হাতে করে ফিরছেন একের পর এক পড়ুয়া। রবিবার কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ধাপে ধাপে প্রায় 450 জন পড়ুয়া চ্যাংড়াবান্ধায় আসার পর পড়ুয়াদের গন্তব্যে পৌঁছানোর জন্য পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চত্বরে খোলা হয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র। ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে এই পড়ুয়া নিউ জলপাইগুড়ি সহ অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে চ্যাংড়াবান্ধায়। সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, ছাত্রদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এই গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এদিকে দ্বিতীয় দিন এই ছাত্ররা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস প্রমুখ। এদিন সকালে ভারতের মাটিতে পা রেখে অনেকেই জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তারা জানিয়েছেন, প্রাণ হাতে নিয়ে সীমানা পেরিয়ে ভারতে ফিরলাম। ডাক্তারি সহ বিভিন্ন কোর্সে পড়াশোনার জন্য ভিনদেশের পড়ুয়ারা বাংলাদেশে যায়। প্রাইম মেডিকেল কলেজ ময়মনসিংহ, মেডিকেল কলেজ অগ্নিগর্ভ বাংলাদেশ বন্ধ মৈত্রী এক্সপ্রেস। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে আসছে বহু বাংলাদেশীয় নাগরিক। অগ্নিগর্ভ বাংলাদেশ বন্ধ মৈত্রী এক্সপ্রেস। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে আসছে বহু বাংলাদেশীয় নাগরিক। বর্তমানে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, আর তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। সূত্রের খবর, শুক্রবার বিকেলে মৈত্রী এক্সপ্রেস ভারত থেকে বাংলাদেশে গেলেও আর ভারতে ফেরেনি। আর ইতিমধ্যে জানা গেছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছে। বন্ধ করে দেওয়া হয়েছে নেট পরিষেবা। আর এমত অবস্থায় একাধারে যেমন বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে ফিরছেন বাংলাদেশে পড়তে যাওয়া অসংখ্য ভারতের ছাত্রছাত্রীরা, পাশাপাশি বহু বাংলাদেশের নাগরিকদেরও ভারতে আসতে দেখা গেল। শনিবার সকালে এমনই চিত্র ধরা পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে সীমান্তে। দুই দেশের বর্তমান বাণিজ্যিক অবস্থা শিথিল থাকলেও ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস প্রশাসনিকভাবেই বন্ধ রয়েছে বলে সূত্রের খবর। গেদে এলাকায় স্থানীয় এক ব্যবসায়ী গৌতম নাথ জানান, শুক্রবার আর শনিবার কম বয়সী 4 থেকে 500 ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে এসেছে। এছাড়া বহু মানুষ যারা ব্যবসা ও অন্যান্য বিষয়ে বাংলাদেশে গিয়েছিলেন তারাও দেশে ফিরেছেন। ঢাকার নিবাসী অ্যাডভোকেট নাইমুর রহমান জানান, বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়নি। গত 2-3 দিনে বিরোধী দলের তরফেই এই নৈরাজ্য সৃষ্টি করেছে, কিন্তু সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছে। তিনি আরও জানান, আন্দোলনকারীদের দাবি ছিল সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ কমানো, সরকার সেটা কমিয়েছে। আগে যেটা 56 ছিল, বর্তমানে সরকার সেটাকে 20 করেছে, আর এতে সকলেই খুশি। পাশাপাশি তিনি আরও বলেন, আমি ভারতে ঘুরতে এসেছি। তাছাড়াও তিনি দাবি করেন এখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক আছে। রংপুর মেডিকেল কলেজ সহ নানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন ভারতে ফিরলেন। নজরুলের লেখা সারে জাহাজে 21-এর মঞ্চে মমতার ভুল ধরাকে গিয়ে ধমক খেলেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে আগুনে বক্তৃতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক গানের লাইন, কবিতার লাইন, শায়েরি বলে চলেছেন। নেতাজি স্লোগান থেকে বলেন কাজী নজরুল ইসলামের সামনের গানের কথাও, তখনই মমতার মুখে শোনা যায় সারে জাহাজে আচ্ছার কথাও। এখন সারে জাহাজের লেখকের নাম বলতে গিয়ে মমতা নাকি ভুল করে কাজী নজরুল ইসলামের নাম বলে ফেলেছেন। এই মর্মে বক্তব্যের শেষ দিকে মমতার হাতে একটি চিরকুট ধরান অরূপ বিশ্বাস, যদিও মমতা বেশ জোরেই সঙ্গে ইঙ্গিত তা খারিজ করে দেন। প্রকাশ্যে অসন্তোষের ইঙ্গিত ফুটে ওঠে তার চোখে মুখে। রীতিমতো সামিরুলের নাম করে
ডেকে মমতা বলেন, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে, কোনটার কথা বলছো সামিরুল? সামের গান গাই। তারপর আবার কবির সঙ্গে বলেন, ইকবাল বলেছে সারে জাহাঁ সে আচ্ছা, এসব আমায় নতুন করে শেখাবে না, এগুলো আমার মুখস্থ। এরপর সারে জাহাঁ সে আচ্ছার প্রথম স্তবকটি ফের বলে শোনান তিনি। যদিও মমতার বক্তব্যের ক্লিপিংস তুলে টুইট করেছেন বিজেপিও। এদিন মমতা তার বক্তব্যে বারবারই টেনে আনেন নজরুলের প্রসঙ্গ। বলেন, মনে রাখবেন নজরুল লিখেছিলেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কাজী নজরুল লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দাবস্তা পড়ে যাও যত শখ। এদিন মমতা আরও বলেন, বাংলা ছাড়া দেশ চলতে পারে না। মনে রাখবেন, জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মভিটে কোথায়? বাংলায়। এ মাটি জাতীয় সঙ্গীতের হোতা। স্বাধীনতার যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতায়, দেশকে এগিয়ে দিয়েছিল বন্দে মাতারাম, দেশকে বন্দনা করা স্লোগান কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বাড়িও এই বাংলায়। গান্ধীজি গুজরাটের মানুষ হলেও জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন এই বাংলায়। 3 জায়গায় স্বাধীনতার আগেই স্বাধীনতা ঘোষণা হয়েছিল দেশে, তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার, একটা বালিয়া, আর একটা সম্ভবত মহারাষ্ট্রের সাতারা। বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সতীদাহ প্রথা বাল্যবিবাহ রদ হতো না, বিধবা বিবাহ চালু হতো না। আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই। তৃণমূলকে বলবো, আগে মানুষের বন্ধু হন। 21-এর মঞ্চ থেকে মমতা। 21-এর মঞ্চের শেষ বক্তা কে তা বলার জন্য কোনো পুরস্কার নেই। সব শেষে তিনি উঠলেন মঞ্চে এবং একেবারে নিজস্ব স্টাইলে এলেন, দেখলেন, জয় করলেন, ধাঁচে মঞ্চ অধিকার করলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে মঞ্চে ওঠেন তিনি। অভিষেকের মতোই গুরু পূর্ণিমা প্রসঙ্গ নিয়ে বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুরু করলেন অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়ে। অখিলেশ উত্তরপ্রদেশ থেকে আজ 21-এর সভায় হাজির হয়েছেন। এই প্রসঙ্গে মমতা বলেন, তিনি চান গোটা দেশের সঙ্গে বাংলার সম্পর্ক ভালো হোক। অখিলেশ সেখানে যে খেলা দেখিয়েছেন তা একেবারে কামাল করে দিয়েছে বলে মমতা উল্লেখ করেন। ভোলেন না, এরপর লজ্জা থাকলে দিল্লি থেকে বিজেপি সরে যেত, ওদের লজ্জা কম বলে যায়নি। এরপরই মমতা দলের প্রতি, দলের কর্মীদের প্রতি, দলে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের উদ্দেশ্যে করে বার্তা দেন। বলেন, আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই। বলেন, তৃণমূলকে বলবো, আগে মানুষের বন্ধু হন। পয়সা আগে আসে চলে যায়, কিন্তু সেবার কোনো বিকল্প নেই। যেখানে যেখানে জিতেছেন সেখানে মানুষকে ধন্যবাদ দিন, যেখানে যেতেন নেই সেখানেও মানুষের কাছে যান, তাদের আশীর্বাদ চান। আপনারা আপনার কি খামতি সেটা দেখুন। দলীয় কর্মীদের প্রতি বার্তা দিয়ে মমতা বলেন, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে, যত আমরা মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কংগ্রেস মানে কোনো একটা রাজনৈতিক দল নয়, এটা মানুষের দল। আমি বিবেকহীন মানুষ চাই না। যাদের বিবেক আছে আমি তাদের চাই, যাদের আবেগ আছে, মানবিকতা আছে, আমি তাদের চাই। দলের প্রতি কড়া বার্তা দিয়ে মমতা বলেন, আমি আমার দলের কোনো এমএলএ, এমপি, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, জেলার কোনো নেতা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বরদাস্ত করব না। যদি অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি ব্যবস্থা নিই, অন্যায় করবেন না, অন্যায় করলে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে। কেউ যেন আপনাদের লোভী না বানাতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধি প্রতি বার্তা দিয়ে মমতা বলেন, যারা নির্বাচিত হয়েও মানুষকে সেবা করবেন না, আমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, কারণ মানুষকে সেবা দেওয়াই আমাদের কাজ। যেখানে যেখানে জিতেছেন সেখানে সেখানে মানুষের কাছে যান, মানুষের বাকি থাকা কাজ করবেন, যেটা পারবেন না সেটা দলকে জানাবেন। আর যেখানে যেতেননি সেখানেও মানুষের কাছে যাবেন, হয়তো সেখানে আমাদের কোনো খামতি ছিল, সেই খামতি মেটাতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। পৌর আমাদেরই তো সন্তান, কেন তারা আন্দোলন করতে পারবে না? প্রশ্ন পৌরের। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দিলেও বিক্ষোভকারীদের দাবি তাদের আন্দোলন থামবে না। নিজেদের দাবি আদায় করতে গিয়ে পড়ুয়াদের মৃত্যু, পুলিশের লাঠিচার্জ, দেশের এমন অগ্নিগর্ভ পরিস্থিতি ভয় ধরাচ্ছে বাংলাদেশের আম জনতার মনে। এক বাক্যে তাদের স্বীকারোক্তি, আতঙ্কিত লাগছে। দিন কয়েক আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন অঞ্জন বরাট, নাম অপরিবর্তিত। ইন্ডিয়া থেকে চিকিৎসা করিয়ে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ফেরা তো দূর, ঢাকায় থাকা পরিবারের সঙ্গেও পারছেন না যোগাযোগ করতে। বাংলাদেশ জুড়ে বন্ধ ইন্টারনেট, তাই ভিডিও কলে স্ত্রী কন্যার দেখা পাওয়াটা অসম্ভব। বছর 66 পৌর জানালেন, দিনে 2-3 মিনিট ফোনে কথা বলছি, তাতেও বাড়তি খরচ হয়ে যাচ্ছে। ভেবেছিলেন চিকিৎসা শেষে দ্রুত ফিরে যাবেন ঢাকায় নিজের বাসায়, কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতিতে কবে ফেরা সম্ভব হবে তা জানা নেই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই মন খারাপের সুর অঞ্জনবাবুর গলায়। আক্ষেপ করে বলেন, ঢাকায় যানবাহন বন্ধ, কর্মক্ষেত্রে যাওয়া তো লাটে উঠেছে। খারাপ লাগে ফুটপাতের ধারে বসা দোকানিদের কথা ভেবে। এই অশান্তির জন্য তা ওদের ব্যবসা
একেবারে শেষ, 2 পয়সা রোজগারে আসা আর নেই। কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রতিদিন ঝরে যাচ্ছে তাজা প্রাণের কুড়ি। প্রাণের প্রিয় নারী, ছেঁড়া ধন হারিয়ে শোকে ভেঙে পড়ছেন মায়েরা। তাদের বুকভাঙা কান্নায় ভিজছে অঞ্জন বাবুর মনও। বলছেন, আমার দেরিত সন্তান, কেন তারা আন্দোলন করতে পারবে না? আন্দোলন আর বাংলাদেশ যেন সার্থক। বরিশালে ভূমিপুত্র অঞ্জন বাবুর কাছে ধুলো পড়ে যাওয়া স্মৃতি বাক্স থেকে বের করে আনলেন 1975 সালে 15ই আগস্টের সেই রক্তাক্ত দিনের কথা। বঙ্গবন্ধু নিধনের সেই দিন আজও তার স্মৃতিতে উজ্জ্বল। মনে পড়ে রেগে গিয়ে মুজিবের হত্যাকারী সেনার ট্রাকে অধলা ইট ছুঁড়ে মেরেছিলেন। তারপরে 1990 সালে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে শেখ হাসিনার আন্দোলনও আজ মনে পড়ে। তবে বারবার সংগ্রাম দেখে অভ্যস্ত চোখও আজ ছাত্র আন্দোলন দেখে আতঙ্কিত। বলছেন, ভয় লাগছে। আতঙ্কিত না হওয়াটাই তো অস্বাভাবিক। ব্যক্তিগতভাবে সংরক্ষণ সমর্থন করেন না অঞ্জনবাবু। আশা রাখেন একদিন ভুল শুধরে নেবে সব পক্ষ। অশান্তি মুছে গিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে তার প্রিয় ঢাকা শহর। দ্রুত ইন্ডিয়া ছেড়ে ফিরে যাবেন জননী বাংলাদেশের কোলে, প্রিয়জনদের আশ্রয়ে।